আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনি দেখছেন জাজের ছবি আমার পাশে, আমার আপনার উল্টো দিকে আপনার ক্রাউন কোর্টের জাজ সাজা দিচ্ছিল এই ইয়াং ছেলেটা। তখন তার বয়স ছিল 19 বছর, কারণ সে টেরোরিস্ট অ্যাটাক প্ল্যান করতেছিল। সে সিরিয়াতে যাবে অথবা আইসিস কন্ট্রোলের যে স্টেট গুলো আছে সেখানে যাবে, সেখানে যাইয়া সে ওদের সাথে যুদ্ধ করবে, সে জিহাদি হবে এবং তার এক্সট্রিম বিভিন্ন আপনার গ্রুপের মধ্যে যে মেসেজ গুলো পাঠিয়েছিল এগুলো পাবলিক পুলিশকে রিপোর্ট করেছিল। ইভেন তার মা স্বয়ং পুলিশের কাছে বলছে যে আমার ছেলে খুবই আপনার এক্সট্রিম হয়ে যাচ্ছে, খুবই আপনার এক্সট্রিম, বিভিন্ন পোস্ট টোস্ট সে মানে পাঠাচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, এবং তাকে আমার খুব এখন কনসার্নিং হয়ে গেছে এবং সে আপনার পুলিশের সাহায্য চাইছে। দা ভিডিও, সেটা 13ই এপ্রিল 2022 সালে যেটা শেয়ার করেছিল, সেখানে সে লেখছিল কি একটা ইমেজ অফ এ ম্যান হোল্ডিং এ নাইফ, একটা মানুষের আহ, আহ, ছবি, যে একটা ছুরি ধরে ছিল, হোল্ডিং এ নাইফ। এবং সেখানে সে লেখছে কি দোজ হু সেড দ্যাট দেয়ার ইজ নো জিহাদ এন্ড নো ব্যাটল, দে আর লাইং, আওয়ার জিহাদ উইল কন্টিনিউ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। এবং সে একটা ভিডিও পোস্ট করেছিল, সেখানে সে এই কথাগুলো বলছিল, those who said that there is no jihad and no battle, they are lying। সে বলছে তারা মিথ্যা বলছে, যারা বলতেছে যে কোনো জিহাদ নাই, কোনো ব্যাটল নাই, এগুলো কিন্তু সব মিথ্যা। আওয়ার জিহাদ উইল কন্টিনিউ, আমাদের জিহাদ কন্টিনিউ করবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, যে শেষ বিচারের দিন পর্যন্ত। এগুলো সে পোস্ট করেছিল এবং বলছে কি নাও দ্য ব্যাটল হ্যাজ বিগান, সো টেক আউট ইউর সোয়ার্ড ও ইয়াক and destroy the kufar। সে বলছে কি ইয়াং ছেলেদেরকে, তোমরা তোমাদের তরবারিটা বের করে নাও এবং কাফিরদেরকে তোমরা ডেস্ট্রয় করে ফেলো। এই ধরনের মেসেজ সে আপনার বিভিন্ন অনলাইনে আপনার ছেড়ে দিয়েছিল, পাবলিশ করেছিল, মানুষের কাছে, বিভিন্ন লোকজনের কাছে, গ্রুপের কাছে সে পাঠিয়েছিল। আপনার পুলিশের যে অফিসার, স্কটল্যান্ড ইয়ার্ডের আপনার কাউন্টার টেরোরিজম কমান্ডের অফিসার, হি বিলিভড an attack was imminent। সে মনে করেছিল কি আক্রমণটা খুবই সহসা হবে, খুবই আসন্ন। and they arrested him 4 weeks later। তারা তাকে এই মেসেজ গুলো পাঠানোর 4 সপ্তাহ পরে তাকে অ্যারেস্ট করেছিল। তখন তার কারণ তারা মনে করেছিল, পুলিশ মনে করেছিল কি স্কটল্যান্ড ইয়ার্ডের যে আপনার অফিসাররা, তারা মনে করছিল কি এখন অ্যাটাকটা খুবই আসন্ন হবে, কারণ সে সিরিয়াতে যেতে পারে নাই, সে এখন ইউকে তে একটা আক্রমণ চালাবে। এবং ওই অফিসার আরো বলছে কি দ্যাট হি ওয়াজ এ কমিটেড সেলফ ইনিশিয়েটেড টেররিস্ট। সে নিজে নিজেই নিজেকে স্বীকৃতি দিয়েছিল আমি একজন টেররিস্ট। হ্যাড রেডিকালাইজড হিমসেলফ ইন হিজ রুম ইউজিং দ্য ইন্টারনেট। সেই ইন্টারনেটের মধ্যে বিভিন্ন আপনার বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন দেখা ভিডিও গুলা দেখে সে নিজেকে নিজে একটা রেডিকাল হিসাবে আপনার স্বীকৃতি দিয়েছিল, খুব মৌলবাদী, উগ্রবাদী হয়ে গেছে, একেবারে মৌলবাদী হয়ে গেছে। এবং সে নিজেই স্বীকৃতি আপনার ডিক্লেয়ার করেছিল সেটা।
and King talked to killing British soldier and non-Muslims. সে বিভিন্নভাবে পোস্ট করছিল, মেসেজ পাঠাচ্ছিল যে আমি ব্রিটিশ সোলজারদেরকে কিল করব এবং নন মুসলমানদেরকে, অমুসলিমদেরকে আমি হত্যা করব। এগুলো সে আপনার বিভিন্ন মেসেজ ছড়াইয়া দিয়েছিল। আপনার রিটেন প্লি ডকুমেন্ট ফ্রম দ্য ডিফেন্স, আপনার তার লয়ার একটা স্বীকারোক্তি দিয়েছিল কোর্টের কাছে, এবং সেখানে সেইড কিং অ্যাক্টিভলি ডিজায়ার্ড, সে খুবই আশা করেছিল to travel to IS controlled areas of Syria to join their activities, ওই তাদের activities এ join করার জন্য, seeking advice on how to get there and using a WhatsApp group to discuss plans. সে তার যে লয়ার তারা বলছিল কি হ্যাঁ এগুলো বিভিন্ন কার্যকলাপগুলো সে করেছে, সে চেষ্টা করছিল সিরিয়াতে আইসিস কন্ট্রোল স্টেটের মধ্যে যাওয়ার জন্য। এবং তার লয়ার আরো বলছে কি সে ভিডিওতে অনেকগুলো, এগুলো তো অস্বীকার করার কোনো কারণ মানে পথ ছিল না, সব পাবলিশ করেছিল, and expressing his admiration for the terror group and said of his plan to go to Syria and was disrupted, he would carry out an attack in the UK. যদি তার প্ল্যানটা যদি ডিসরাপ্টেড হয় ওখানে যাওয়াটা, তখন সে ইউকে এর মধ্যে একটা টেরর অ্যাটাক চালাবে। এটা সে বিভিন্ন মেসেজ আপনার পাঠিয়েছিল। King also set up an account with the online store Knife Warehouse, একটা ছুরি যারা সেল করে দোকান, স্টোর, বড় স্টোরের সাথে সে একটা অ্যাকাউন্ট করেছিল to buy blade in December 2021, বিভিন্ন ছুরি কেনার জন্য সে 2021 সালে একটা অ্যাকাউন্ট তাদের সাথে খুলছিল ছুরির দোকানের সাথে। and in March 22, এটা করছিল সে 2021 সালে, এবং মার্চ 2022 সালে সে ট্যাকটিক্যাল গ্লোভস এন্ড গগলস ফ্রম অ্যান আর্মি সারপ্লাস স্টোর, আর্মি যে সারপ্লাস স্টোর আছে ওখান থেকে সে ট্যাকটিক্যাল গ্লোভস, কৌশলগত যে গ্লোভস গুলো আছে এবং বিভিন্ন গগলস গুলো আছে ওগুলো সে কিনছিল। এইগুলো সব আপনার তার মানে কার্যকলাপের মধ্যে সব প্রকাশ হয়ে আসছিল, সেগুলো সবগুলো নিজেই সবগুলো স্বীকার করেছে। এবং সে এক্সট্রিম ভিডিওগুলো সে ওয়াচ করতেছিল, ইনক্লুডিং আইএস প্রপাগান্ডা শোয়িং সুইসাইড বোমার্স এন্ড ম্যাস এক্সিকিউশনস। সে ইউটিউব ভিডিওগুলো সে ওয়াচ করতেছিল যেখানে সুইসাইড বোমারদেরকে দেখানো হচ্ছিল, এবং যেখানে গণহত্যার যে বিভিন্ন ভিডিওগুলো আছে, এক্সিকিউশনের যে ভিডিওগুলো আছে ওইগুলো সে আপনার ওয়াচ করতেছিল। আমি কন্ট্রোল রুমকে বলছি আপনারা প্লিজ আবার জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন। Agree that under the current guideline, based on the levels of preparation here, your culpability would come within category C. With harm, it is also agreed that the case falls within category 3. I agree with the assessments of both the prosecution and your counsel as to the stage your preparations have got to, and that it is safer to place harm into category 3 than the higher category 2. I note that it would have been much easier for you to attack a police officer in the street than it would be for you to join ISIS in Syria, and so of the two terror acts you intended to carry out, the former more likely and the latter on the evidence as set out. For such a case, the start point for sentence would be one of 8 years custody, with a range of sentence of between 6 and 10 years custody. The prosecution has identified a number of aggravating factors. They submit that here the offending was motivated by hostility towards non-believers, you were in possession of extremist material, you were in contact with others who were also extremists, particularly Miss A, you used a number of aliases to conceal your true identity, you intended to commit acts of terrorism against soldiers and or police officers,
and you failed to respond to warnings about your conduct, in particular from your family and others in the mosques. Whilst some of those factors are accepted by Mr. Zahir, he makes observations as to the applicability of others. As a general point, I agree with Mr. Zahir that I need to make sure that to the extent these matters go into the initial categorisation, I do not double count. In terms of mitigating factors, you are of previous good character, now aged 19, 20 on the 3rd of October this year. At the time of the offending, you were 18. Looking at the impact of the aggravating and mitigating features I've identified, the start point would, in my judgment, be one of 9 years custody. It is important to stress that the guidelines also require the court to consider appropriate minimum terms, serious terrorism offences and exceptional circumstances, should they apply, as well as the impact of a finding of dangerousness as part of the sentencing procedure. Having reflected on all the facts of the offence, I do not find that the multiple deaths condition is met in this case, and so the passing of a serious terrorism sentence is not required. All are agreed that in those circumstances where the dangerousness test has been found to be met, the options open to this court are a discretionary life sentence, an extended sentence, or indeed a special sentence for an offender of particular concern. As I repeat, in relation to the option of a discretionary life sentence, I adjourned sentence on the 12th of May so as to allow your counsel and solicitor to consider any other material there might be that might shed more light on your conduct and your mindset whilst in custody. They have had the opportunity to do so, and today have made further extensive submissions on your behalf in relation to that issue. With regard to the type of sentences that have to be considered, I note what is set out at paragraph 22 of the judgment of the then Lord Chief Justice in the case of the Crown against Barinskas in relation to discretionary life sentences. I need to consider the seriousness of the offence and any previous convictions. Well, here there are none. Perhaps most significantly in this case, I need to consider the level of danger to the public posed by you and whether there is a reliable estimate of the length of time you will remain a danger and the available alternative sentences. It is also important to note that since the decision in Barinskas, Parliament has passed further legislation with regard to terrorist offenders that I've set out. It is also important to note the particular and unique questions that can arise with the assessment of future risks of those involved in terrorism. In mitigation, Mr. Zahir submits in relation to the offending itself that regard has to be had to the levels of preparation in this case, that they were not far advanced, and the risk of death was very remote. On the second limb and the potential commission of an act of terrorism here, he submits the steps or acts taken were limited in scope, of limited utility, and the prospect of an act of terrorism, again, remote. In relation to the mindset material and the online relationship, again, it is submitted that it shows a lack of maturity, along with a degree of bravado in a young man. He properly relies on the fact of your chronological age and the level of maturity, and that you are someone who has a supportive family. In relation to the prison records, he submits that there are positive reports of changes. He submits that when you were detained, you were an extremist. He invites caution as to the frustration on your part as not being seen to be any part of extremism. He submits that some of the reports show your candour and your willingness to openly discuss matters with prison staffs. He observes that you are now an enhanced prisoner. 3 periods are set out by Mr. Zahir that he submits show the prison records and the materials in a different light. In the course of this hearing, Mr. Zahir took the court through those 3 periods. As I observed in the course of his submissions, it is helpful to have the full intelligence material in a case such as this, where future risk is the key issue. Mr. Zahir submits on your behalf that the prison material supports the passing of an extended sentence rather than life sentence. He concedes, and properly so, that you are not someone who's free from extremism, nor that you are somebody who's not dangerous. That he submits the threshold for a discretionary life sentence is not passed.
In my judgment, the prison material presents a very mixed picture. There is some material that supports the stance adopted by Mr. Zahir, and which is to your credit as to your openness and candour. However, there is other material that is pointing in the opposite direction and is of considerable concern. Would you stand, please? Having reflected on all the matters that have been set out and summarised in these remarks, and in particular on the level of danger to the public you pose, and whether there is any reliable estimate of the length of time you will remain a danger, I am of the view that there must in this case be a discretionary life sentence, and that is the sentence I impose upon you. There will be a sentence of custody for life. The risks around you, albeit as a young man, are clear and concerning. The way in which you say some things to professionals and yet say the contrary to others means that there is, in my judgment, no clear picture of when those risks may abate. That position supports my decision as to dangerousness leading to custody for life. You have pleaded guilty. Your plea warrants a reduction in the sentence would otherwise have been passed. Having reflected on the submissions made this morning, the appropriate reduction in your case is 1/3. Having considered what would otherwise be the appropriate categorisation of this case and the impact of the aggravating and mitigating features, including age and maturity, the appropriate sentence and minimum term, as I indicate, would be one of 9 years custody, allowing for your plea a minimum term of 6 years. As there is now no early release for terrorist offenders, that minimum term is the same as what was used to be called the determinate term. The days on remand, which I'm told number 367 days, will count towards that sentence, and so the sentence of this court is one of custody for life with a minimum of 6 years, less 367 days. What that means is this, that before you will be first considered for parole, there will be a period of 6 years, less 367 days. If the information which I've been provided as the days on remand proves to be inaccurate, RJB2, a laptop, RJB 23, tactical combat gloves, and RJB 20, tactical combat goggles. You will be subject to notification requirements as set out in the Counter-Terrorism Act 2008. You may go down. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচটা। এখানে জাজ একদম ক্যালকুলেশন করেছে কিভাবে কিভাবে তার সেন্টেন্সটা তাকে স্পেন্ড করতে হবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, আমি আরেকটু কয়েকটা ইনফরমেশন দিব। সে 2022 সালের মার্চ মাস থেকে মে মাসের মধ্যে took a photograph of a police officer, একটা পুলিশ অফিসারের ফটোগ্রাফ নিয়েছিল স্ট্র্যাটফোর্ডে, লন্ডনের, ইস্ট লন্ডনে, এবং on a third occasion এবং আরেকটা ওকেশনে সে ফিল্ম করেছিল এক্সট্রিম, ওকে, দ্য ফিল্মড দ্য সাইড এন্ট্রান্স অফ স্ট্র্যাটফোর্ড পুলিশ স্টেশন। ওকে, এখানে যে পুলিশ স্টেশন যেটা ছিল ওখানে স্ট্র্যাটফোর্ডের, ওইটার যে সাইড এন্ট্রান্স যেটা ছিল ওইটাকেও সে ফিল্ম করেছিল as he was walking past। সেইগুলো সব মানে সাসপিশিয়াস, মানে কাণ্ড কীর্তন গুলো করেছিল, এগুলো সব রিপোর্ট হয়েছিল, সে নিজেও অনেকগুলো পোস্ট করেছিল। এবং মে 2022 সালে সে একটা শর্ট ফিল্ম করেছিল আর্মি ব্যারাকের স্ট্র্যাটফোর্ডের মধ্যে। আর্মি ব্যারাক যে স্ট্র্যাটফোর্ডের মধ্যে আছে ওটার একটা সে ফিল্ম করেছিল 2022 সালে। অনেকগুলো স্পিকিং অন কিংস বিহাফ এট দ্য ওল্ড বেইলি, ওল্ড বেইলি যে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, ওখানে তার কেসটা হয়েছিল। এবং সেখানে তার লয়াররা বলছিল সে ইম্যাচিওর, সে একটা অপরিপক্ক ছিল, এবং সে খুব, আপনার বলছে কি, লাইকলিহুড অফ অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম ওয়াজ রিমোট। তার টেরোরিস্ট অ্যাক্টিভিটি করাটা লন্ডন থেকে, ওখানে থেকে, এটা খুবই একটা দূরবর্তী ছিল, ওইটা কোনো, এটা একটা রিমোট ছিল, এবং সে একটা ইম্যাচিওর ছিল। অনেক কথাগুলো ছিল, অনেকগুলো বলছে আপনার, সে নিজে অনেক কিছু স্বীকার করেছে সে কি করতে চাইছিল। এগুলো আপনারা জাজের মুখে অনেকগুলো শুনছেন। আজকে এখানে আমাকে শেষ করতে হচ্ছে আজকের প্রোগ্রামটা।
আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার এনটিভিতে রিপিট দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে লগ ইন করলেও আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজম, আজম অ্যান্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে ইন্টারনেটে সার্চ করলেও আজকের প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।